25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন মির্জা ফখরুল। আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। স্বদেশ প্রত্যাবর্তনের খবরে সাধারণ মানুষের উচ্ছ্বাস। তফসিলে 4 নতুনত্ব, ভোট দেবেন প্রবাসী ও কারাবন্দীরাও। আরব আমিরাতে পোস্টাল ভোট প্রচারণায় বাংলাদেশ মিশন। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারে গুলিবিদ্ধ ওসমান হাদি। ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢামেক নিউরো সার্জারি বিভাগের প্রধান। ঘটনার পর হাসপাতালে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনীতিতে এ ধরনের সহিংসতা কাম্য নয় বলে মন্তব্য করেন জামায়াতের আমির। দ্রুত বিচার দাবি করেছে এনসিপিও। শুক্রবার বাদ জুমা বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে রিকশায় যাচ্ছিলেন ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। সিসিটিভির ফুটেজে দেখা যায় পেছন থেকে হাদিকে গুলি করে 2 মোটরসাইকেল আরোহী। এতে গুলির আওয়াজ শোনার পাশাপাশি দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার চিত্রও দেখা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় হাদিকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ সময় ঢামেকের সামনে নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী। বিশ্বে তাকে নিয়ে তুলে ধরতে পারবো, একজন জুলাই সম্মুখ সারির যোদ্ধা, তাকে প্রকাশ্য গুলি করা হয়েছে। এটা যারা হামলা করতেছে তারা অবশ্যই নব্য ফ্যাসিস্ট, দিল্লির দালালরা কাজ করছে। এই সন্ত্রাসীদেরকে আমরা কোনোভাবেই বাংলার জমিনে আমরা ঠাঁই দিব না। বিকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ছুটে যান হাসপাতালে। এ সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা মতভিন্নতার কারণে এই ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবি পার্টিও। আমরা এই সমস্ত হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে যে অরাজকতার প্ল্যান করেছে, তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে, তাদেরকে তারা অ্যাসাসিন করবে, টার্গেট কিলিং করবে, সেই পরিকল্পনা করছে। এদিকে হাদির উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন। জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীকে গুলির ঘটনা অশনি সংকেত বলে বর্ণনা করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। হাদির শারীরিক অবস্থার বিষয়ে কোনো আশার কথা জানাননি ঢামেকের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান। বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক। এখনো কিন্তু উনি বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি 2বার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর, ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না, উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন। উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সন্ধ্যার পর একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং অস্ত্রোপচার হয়েছে বলেও জানিয়েছে ঢামেক কর্তৃপক্ষ। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সোহানুর রহমান। সোহান, ওসমান হাদির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? তারাও কিন্তু এই হাসপাতালের যে সম্পর্ক এই মুহূর্তে ওসমান হাদির শারীরিক অবস্থা যদি বলতে চাই, গতবার লাইভেই কিন্তু বলছিলাম তার শারীরিক অবস্থা কিন্তু এখন অনেকটাই আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসার পরপরই কিন্তু ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসকরা তার বিষয়ে যেমনটি বলছিলেন, তার চিকিৎসার সময় কিন্তু চিকিৎসকরা বলছিলেন যে ওসমান হাদি 2বার কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েছিলেন এবং প্রচুর রক্তক্ষরণ কিন্তু হয়। পরবর্তীতে তারা জানায় তার হাদির যে অবস্থা এখন কিন্তু অনেকটাই সংকটাপন্ন।
তো হাদিকে যখন এভার কেয়ার হসপিটালে নিয়ে আসা হয় তার কিছুক্ষণ পরই কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে একটি মিছিল নিয়ে আসে। মিছিল নিয়ে আসার পর তারা হাদিকে যে নৃশংসভাবে গুলি করে যারা তাদের বিচার চাচ্ছিলেন, তারা বলছিলেন যারা এই রকম অপকর্ম যারা করেছে তাদের নিশ্চিত 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং তারা কিন্তু আলটিমেটামও দিয়েছেন। সেই মিছিলের পরপরই কিন্তু এখানে যুক্ত হয়েছিলেন এনসিপির তসলিমা যারা কিন্তু যুক্ত হয়েছিলেন, তিনিও কিন্তু দোয়া করেছেন যাতে হাদি আবার সুস্থ হয়ে ফিরে আসেন। পাশাপাশি সাদিক কায়েম কিন্তু বলছিলেন যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে 24 ঘন্টা। ধন্যবাদ আপনাকে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ওপর হামলার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য উদ্বেগজনক ঘটনা। এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। বলেন, কোনো অবস্থাতেই এ ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। সভায় সিদ্ধান্ত হয় নির্বাচনকালীন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করতে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের ধরতে অভিযান জোরদারের সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা উদ্ভূত পরিস্থিতি নিয়ে দ্রুত প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আলোচনা করেন। এদিকে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দোষীরা যেই হোক আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার দায় রাষ্ট্রের, দেশ ও দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। শুক্রবার রাতে হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তিনি এ মন্তব্য করেন। শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের জন্য নিরাপত্তা ফিল্ড থাকবে কিনা সন্দেহ। এদিকে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের ধরতে না পারলে কঠোর আন্দোলনে নামার কথাও জানান তিনি। বিক্ষোভ মিছিলটি এনসিপির বাংলা মোটর অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক আগে থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। নির্বাচনের 2 মাসে যে ধরনের জটিল একটা পরিস্থিতি তৈরি হবে, এখানে আরো সক্ষম, আরো ক্যাপেবল কোনো ব্যক্তিকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত। এবং সেখানে যদি এই জাহাঙ্গীর সাহেবের মতো যারা আসলে অদক্ষ এবং এই পরিস্থিতিটা মোকাবেলা করতে অক্ষম এমন কেউ যদি থাকেন, তাহলে কিন্তু সহিংসতা আরো বাড়তে থাকবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। যারা দেশের সার্বভৌমত্ব ধ্বংস করতে চায় তারা ষড়যন্ত্র শুরু করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সেটি প্রমাণিত। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচির 6ষ্ঠ দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ঘটনায় তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানান তিনি। দোষীদের শনাক্ত করতে বিএনপি ও ছাত্রদলকে প্রশাসনকে সহায়তার নির্দেশনা দেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। বিজয়ের মাসে ভিন্নধর্মী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক এই কর্মসূচির 6ষ্ঠ দিনের আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তোমরাই সবচেয়ে ভালো জানো। রাজধানীর খামারবাড়িতে শুক্রবার কেআইবিতে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলির বিষয়ে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে গত 1 বছর হুমকি দিয়ে যাচ্ছে কয়েকটি দল বলেও হুঁশিয়ার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। হাদির ঘটনায় তিনি বলেন, যারা এই দেশকে ধ্বংস করতে চায়, নির্বাচনকে সামনে রেখে তারা যে ষড়যন্ত্র শুরু করেছে তা ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রমাণিত। এই ঘটনায় দোষীদের শনাক্তকরণে প্রশাসনকে সহায়তা করতে বিএনপি ও ছাত্রদলকে নির্দেশ দেন তিনি।
যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে, যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব। দেশের স্বার্থে অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় দেশের সব শ্রেণীর পরিবারের গৃহিণীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এভারকেয়ার হাসপাতালের সামনে ক্ষোভ জানিয়েছে ইনকিলাব মঞ্চ নেতারা। বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় কাউকেই সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। তাদের দাবি, ওসমান হাদির কোনো অনাকাঙ্ক্ষিত কিছু হলে তার দায় নিতে হবে বর্তমান সরকারকে। এদিকে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সরকারের উদাসীনতার সমালোচনার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে দাবি জানান তিনি। সাদিক কায়েম সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা সন্ত্রাস আর গুপ্ত হত্যার রাজনীতি করতে চায় তাদের বাংলাদেশের মাটিতে কোনো জায়গা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতার কারণে এই ধরনের গণহত্যাকারী, শিশু হত্যাকারী এবং গত 16 বছরে যারা গুম খুন আয়নাগর তৈরি করেছে, এই খুনি হাসিনার দোসররা তারা আবার নতুনভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সুযোগ পাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, এই স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষীদের কোনো ঠিকানা হবে না। 24 ঘন্টার মধ্যে যারা ওসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। যদি ওসমান হাদির কিছু হয় তাহলে এই ইন্টারিমকে অবশ্যই এর দায়ভার গ্রহণ করতে হবে। ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জরুরি ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, বিগত প্রায় 1 যুগ ধরে তারেক রহমান গণতান্ত্রিক আদর্শের নেতৃত্ব দিয়েছেন এবং দলকে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র উত্তরণের নেতৃত্ব দিয়ে সাফল্যের পরিচয় দিয়েছেন। সংগ্রামী নেতা তারেক রহমান তাদের মাঝে আসছেন। মির্জা ফখরুল শুধু দলের পক্ষে নয়, সকলের পক্ষ থেকে আর তার এই আগমনকে স্বাগত জানান। গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল, তারেক রহমান দেশে এলেই সেসব বাধা দূর হয়ে যাবে বলেও জানান তিনি। তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। জানাই, তিনি বাংলাদেশে আসলে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষ একটি নির্বাচন চায়। নির্বাচনটা খুব সুষ্ঠুভাবে হলে বা দেশের মানুষ নিরাপদ থাকতে পারবে। তারেক রহমান দেশে আসুক, সুন্দরভাবে নির্বাচন, সুন্দরভাবে তাকে স্বাগত জানাই। সে ভালোভাবে সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক। সে তাকে আমরা অনেক ভালোবাসি, শহীদদের আদর্শ আমরা মেনে চলি। তারেক রহমানের আগমনকে আমি শুভেচ্ছা জানাই এবং এই বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার একজন ব্যক্তি যোগ্য আছে, সেই হচ্ছে তারেক রহমান। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মমতাময়ী মা 5,500 মাইল দূরে বসে সন্তানের সময় কাটে উদ্বেগ উৎকণ্ঠায়। এ যেন বরফ কঠিন সময়, তবুও মায়ের হৃদয়ের ডাক, সেই ডাককে উপেক্ষা করার সাধ্যকার। তাই তো দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি ফিরছেন বাংলাদেশে। বাকিটা রিশাদ হাসানের রিপোর্টে। সূর্যোদয়ের সাথে শুরু হওয়া নতুন ভোর, এই ভোর দীর্ঘ অপেক্ষার প্রতীক্ষার। দীর্ঘতম এই অপেক্ষা এক মায়ের, যে কিনা নিজ দেশের মাটিতে সন্তানকে বুকে পেতে অপেক্ষার প্রহর গুনেছেন 6096 দিন।
পা চাপ লেগে গেছে ভাই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সময়ে সন্তান তারেক রহমানকে কাছে পাওয়াটা যে ভীষণ প্রয়োজন, তাই মায়ের মমতার টানে ছুটে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্য দিয়ে অবসান হতে যাচ্ছে দলটির নেতাকর্মীদের 17 বছরের অপেক্ষার। 2007 সালে সেনা সমর্থিত 11 সরকার তারেক রহমানকে গ্রেফতার করে। এরপর টানা 18 মাস কারাবন্দী অবস্থায় কাটান তিনি। এ সময় রিমান্ড সেলে তাকে জিজ্ঞাসাবাদের নামে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। অতঃপর 2008 সালের 11 সেপ্টেম্বর জামিন পান তিনি। সেদিনে হাসপাতালে তারেক রহমানকে দেখতে ছুটে যান মা খালেদা জিয়া। সে রাতেই যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গমন করেন তিনি। এরপর থেকে তিনি সে দেশেই অবস্থান করছেন। জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। তবে হ্যামিলনের বাসশালের মতন তারেক রহমান বিদেশের মাটিতে বসেই পুরো দলকে বেঁধেছেন এক সুতোয়। নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও পরবর্তী সময় পুরো দলকে সামলেছেন দারুণভাবে। তারেক রহমানের দেশে আসা যেন বহুল প্রতীক্ষার অবসান ঘটানো। কারণ নতুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কিংবা মায়ের আঁচলে ঘেরা মমতায় বলাই যায় এই ছুটে আসা যতটা দেশমাতার ডাক, ততটাই হয়তো মায়ের মমতার। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। চিকিৎসা গ্রহণ করতে পারছেন তিনি। বিএনপি প্রধানের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, সিসিইউতে চিকিৎসাধীন আছেন দেশনেত্রী। তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে আশাবাদী মেডিকেল বোর্ড। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিভিন্ন কারণে এবারে নির্বাচন হতে যাচ্ছে অনন্য ও ব্যতিক্রম। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট। প্রথমবারের মতো যুক্ত হচ্ছে পোস্টাল ব্যালট, যার মাধ্যমে প্রবাসী, কারাবন্দী ও ভোট গ্রহণ কর্মকর্তারা দেবেন ভোট। জুলাই অভ্যুত্থানের বদলে যাওয়া বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের মাত্র 2 বছরের মাথায় এ নির্বাচন হতে যাচ্ছে। সিইসি নাসির উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ সাধারণ নির্বাচন এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। এবারের তফসিলের প্রধান নতুনত্ব, দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের ব্যালট হবে গোলাপি। এবার নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 করা হয়েছে। প্রতিটি ভোট গ্রহণ কক্ষে ভোটারদের সুবিধার্থে 2টি করে গোপন বুথ স্থাপন করা হবে। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। পোস্টাল ব্যালটে প্রবাসী, কারাবন্দী ও ভোট গ্রহণ কর্মকর্তারা ভোট দেবেন। প্রথমবারের মতো জেলে থেকেও জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন কারাবন্দীরা। দীর্ঘ বিরতির পর না ভোট প্রবর্তন হয়েছে। প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হচ্ছে। একইভাবে প্রথমবারের মতো ভোটের আওতায় আসছেন আইনি হেফাজতে থাকা ভোটারগণ। নির্বাচনী আচরণবিধিতে এসেছে বেশ কিছু পরিবর্তন। সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচারাভিযানে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন না। এবার প্রচারণায় সব ধরনের পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার এবং বিলবোর্ড ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে নির্বাচন কমিশনের ঘোষিত পোস্টাল ভোট নিয়ে প্রবাসীদের মাঝে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ মিশন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসী বাংলাদেশ কমিউনিটি স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করে মিশন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে পোস্টাল ব্যালট নিয়ে নানা জটিলতা ও প্রশ্ন উঠে আসে।
গত 18 নভেম্বর নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপস চালু করে। এরপর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আমিরাত থেকে ভোটার রেজিস্ট্রেশনের সময়সীমা নির্ধারণ করা হয়, পরে তা বাতিলও করা হয়। কিন্তু 21 দিন পার হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যাশিত হারে ভোটার রেজিস্ট্রেশন হচ্ছে না। এর মধ্যে অ্যাপসে ত্রুটির কারণে 2 দিন রেজিস্ট্রেশন বন্ধ ছিল। আমিরাত থেকে নিবন্ধিত ভোটারের সংখ্যা 15,022 জন। এর মধ্যে পুরুষ ভোটার 14,819 এবং নারী ভোটার 203 জন। এখন পর্যন্ত প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ ভোটার রেজিস্ট্রেশন হয়েছে সৌদি আরব থেকে। প্রায় 16,000 প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। আমরা আশা করছি আজকের এই যে প্রচারণামূলক অনুষ্ঠানটা হলো, এরপরে এই সংখ্যাটা আরো বৃদ্ধি পায়। প্রচারণার জন্য যে পোস্টাল বিডি ভোটের প্রচারণার জন্য যেটা আয়োজন করেছে, সত্যিকারের অর্থে প্রশংসার দাবিদার। এদিকে প্রচারণা অনুষ্ঠানে প্রবাসীরা পোস্টাল ভোট রেজিস্ট্রেশন নিয়ে নানা ভোগান্তির কথা তুলে ধরেন, কিন্তু রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মিশনকে সহযোগিতার কথাও উল্লেখ করেন। পোস্ট অফিস থেকে কালেকশনটা কিভাবে করা হবে এটি যদি আরেকটু সহজতর করা যায়, অথবা পোস্ট অফিস থেকে ফ্রি ডেলিভারি যদি ব্যবস্থা করা যায় আমাদের শ্রমিকদের মানে দ্বার প্রান্ত পর্যন্ত, এটি আমার মনে হয় বেশি সহজতর হবে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি সকল ভাই বোনদেরকে অনুরোধ করি যে আপনারা সঠিক পদ্ধতি জেনে বেশি বেশি রেজিস্ট্রেশন করুন। সাধারণ প্রবাসীদের রেজিস্ট্রেশন সহজ করতে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে একটি সহায়তার ডেস্ক চালুর দাবি জানানো হয়। মিশন ও নির্বাচন কমিশনের উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা কামনা করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান তিনি। ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।